আফনাফের অফিস রুমের ফ্লোরে দহি রক্তাক্ত ছোট্ট শরীরটা জীবন মৃত্যুর মাঝামাঝি পর্যায়ে লড়াই করতে ব্যস্ত। আফনাফের চোখের সামনেও কেমন সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে, সে নিজেও বুঝতে পারছে না এখন ঠিক কী করা উচিত তার। আফনাফ দহির সামনে চলে আসে, দহির মুখটাকে নিজের দিকে ফেরায়। দহি আদো খোলা চোখে সামনে থাকা পুরুষটার দিকে তাকানোর চেষ্টা করছে। ওই নীল চোখ জোড়া দহিকে পৃথিবীতে থেকে যেতে বলছে। আমার থেকে কেন পালাতে চেয়েছিস বল? তোকে না আমি বলেছিলাম আর কখনো নিজের জীবনে বেঁচে থাকা অবস্থায় আমার সামনে আসিস না। যদি তুই আমার সামনে আর কখনো আসিস তাহলে তোকে আমার সঙ্গে সারাটা জীবন নরকের কষ্ট সহ্য করে কাটাতে হবে। তাহলে কেন এসেছিলি আমার সামনে? আসার পর কেন পালাতে চাইলি? আবার কেন পালাতে চাইলি বল? আমাকে আর কত রকমভাবে ভেঙে দিতে চাইছিস তুই? দহির শরীরে কথা বলার কোনো শক্তি নেই। সে ধীরে ধীরে চোখের সামনে কালো ডট দেখতে পায়। চোখ বন্ধ করে নেয় দহি। আফনাফ হাতে থাকা বেলটা আবার প্যান্টে সেট করে। দহিকে পাজো কোলে তুলে সোজা হসপিটালের দিকে রওনা হয়। আফনাফ অফিস রুম থেকে বের হতে তার কেবিনের সামনে থাকা সবাই যে যার ডেস্কে চলে যায়। এরা তার অফিসে কাজ করে। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক পুরুষ বলে ওঠে, মেয়েটাকে এই সাইকোর সঙ্গে দেখা হতে হলো। আল্লাহই ভালো জানে এই সাইকো ঠিক কী চায়। মেয়েটাকে দেখে কোনোভাবে খারাপ বলে মনে হয় না। কেন যে সৃষ্টিকর্তা তাকে এত কষ্ট দিচ্ছে? অন্য একজন তাকে থামিয়ে বলে, জাহিদ ভাই থামুন, স্যার চলে আসলে আপনাকে ট্রান্সফার করিয়ে দেবে। জাহিদ হাসান চুপ হয়ে যায়। তারা সরকারি কর্মকর্তা। তাদের চাকরি যদিও আফনাফ খেতে না পারে, কিন্তু তাদের বদলি করাতে আফনাফ তুড়িমেরি করে ফেলতে পারে। গাড়িতে বসে আফনাফ দহির শার্টটা উঠিয়ে দেখে পড়ে গেছিল হয়তো, এই জন্য পেটে কেটে গেছে। তার উপর হাঁটুও ছুলে গেছে। এদিকে হাতের কনুই সেটাও কেটে গেছে। আফনাফ দহির ক্ষতস্থানে নিজের জিহ্বা দিয়ে লিক করে। আফনাফ চোখ বন্ধ করে নেয়। নীলমণিগুলো লাল হতে শুরু করেছে। আফনাফ নিজেকে কন্ট্রোল করে। দহির ছোট্ট শরীরটা নিজের বাহু ডোরে আবদ্ধ করে নেয়। দহির মুখটা নিজের দিকে ফেরায়, কপালের কাটা অংশে চুমু খায় এবং লিক করে। আফনাফের লিক করা জায়গাগুলো ধীরে ধীরে ভালো হতে শুরু করে। দহির ঘাটটা ধরে জ্ঞানহীন মুখটা নিজের মুখোমুখি করে আফনাফ। কেন পালাতে গেলি জান? তুই তো জানতি তুই পালাতে পারবি না। তোর এই অবস্থার জন্য আমি দায়ী নই জান। তুই কেন আমার থেকে দূরে যেতে চাস? আমাকে আর কত কষ্ট দিলে তোর শান্তি হবে? আমাকে বলতে পারিস আর কত কষ্ট দিবি? আমার ভেতরের শূন্যতা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। কেন বুঝিস না? এই আফনাফ মির্জার থেকে তোর মুক্তি নেই। তোকে যে আমি বলেছিলাম জীবনে বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয়বার আমার সামনে আসিস না। আসলে আর তোকে কোথাও যেতে দেব না। বাকি জীবনটুকু আমাকে দিয়ে দিতে হবে। কঠিন ওই চোখ দুটো দিয়ে গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা নোনা পানি। আফনাফ দহিকে নিয়ে হসপিটালে চলে আসে। যদিও দহির অর্ধেক ক্ষত স্থান আফনাফ ঠিক করে দিয়েছে। আপনারা কি ভাবছেন দহিকে আফনাফ মেরেছে? ভুল ভাবছেন। বিষয়টা বুঝতে গেলে আমাদের ফ্ল্যাশব্যাক দেখতে হবে। চলুন দেখে আসি। সকাল সকাল ব্রেকফাস্ট করে নিজের রুমে বসেছিল দহি। বরাবরের মতোই একটা সকাল, যেখানে করার মতো আহামরি কিছু নেই। জানালা দিয়ে খোলা আকাশে পাখির উড়ান দেখা ছাড়া কোনো উপায় নেই। যদি ডানা থাকতো তাহলে কবে উড়ে যেত দহি। পাখির মতো করে ভিন্ন কোনো দেশে হঠাৎ করেই দরজা শব্দ করে খুলে। দহি চমকে উঠে হঠাৎ হওয়া শব্দ শুনে। রুমের ভিতরে 35 থেকে 36 বছরের একজন মহিলা এসে দাঁড়ায়। দামি পোশাক, দামি সাজ, দামি জুতা দেখিয়ে বোঝা যাচ্ছে কোনো বড়লোকের বউ বা মেয়ে। হাত দুটো বুকের সামনে ভাঁজ করে দহির দিকে তাকায় মহিলাটা। আমার সংসারটাকে আর কিভাবে নষ্ট করতে চাইছো তুমি? আমি আপনার সংসার নষ্ট করিনি। আমার স্বামীর দেওয়া বাসায় থেকে আমাকে এই কথা বলছো? আপনার স্বামীকে বলুন আমায় মুক্ত করতে। আমি খুশি খুশি এখান থেকে চলে যাব মিসেস সাফিয়া মির্জা। 2 টাকার মেয়ের এত তেজ আর কথা বলা দেখি আমি অবাক। দহি কিছু উত্তর দেয় না। এই মহিলার সঙ্গে কথা বলে এই বিষয়টাকে টানতে চায় না দহি। এমনি থেকে সে সব সময় ঝামেলাহীন থাকতে পছন্দ করে। চিৎকার ঝগড়া এসব দহির জন্য নয়। তোমাকে আমি সাহায্য করব যেতে। চলে যাবে তো এখান থেকে? দহি সুফিয়া চোখের দিকে তাকায়। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি। কিন্তু তুমি আমার আফনাফের দিকে আর ফিরেও তাকাবে না। না কখনো এখানে আসার কথা স্বপ্নে কল্পনা করবে। রাজি? রাজি। আমিও সেটাই চাই। এসো আমার সঙ্গে। দহি সরল মনে সাফিয়াকে বিশ্বাস করে তার পিছু পিছু চলা শুরু করে। আফনাফের করা ওয়ার্নিংগুলো দহির ছোট্ট ব্রেন থেকে খুব সহজেই বেরিয়ে গেছে। সাফিয়ার ঠোঁটের কোণে বাঁকা হাসি। বাচ্চা মেয়েটাকে ম্যানিপুলেট করা কত সহজ। আমার সঙ্গে এসো।
দহি সাফিয়ার পিছু পিছু হাঁটা ধরে। সোজা হাঁটতে গিয়ে হঠাৎ করে দহি বুঝতে পারে তার চারদিকে কেমন বদলে গেছে। প্যালেস থেকে বের হয়ে দহি বুঝতে পারে তার উপর জাদু করা হয়েছে। চারিদিকে সব কিছু চেঞ্জ হয়ে যায়। দহি মুহূর্তের মাঝে একটা জঙ্গলের ভেতর চলে এসেছে। চারিদিকে প্রকৃতির সৌন্দর্য, সবুজ গাছগুলো কেমন মাংসাশী হয়ে গেছে। চারিদিকে সব গাছ কেমন জীবন্ত হয়ে গেছে। দহি ভয়ে পেছন দিকে দৌড়াতে চাইলে কাঁটাযুক্ত বড় একটা গাছের সঙ্গে বেঁধে মাটিতে পড়ে যায়। শিকড়ে জড়িয়ে থাকা কাঁটায় দহির পেট কেটে যায়। পা, হাত, হাঁটু, কনুই সব রক্তাক্ত হয়ে যায়। চোখের সামনে কেমন অন্ধকার দেখছে। তবে মৃত্যুর আগে একটা মানুষকে যে না মনে করলেই নয়। দহির সামনে সুদর্শন সেই পুরুষের চেহারা ভেসে ওঠে। দহির আফনাফকে মনে করা মানেই হলো আফনাফের কাছে দহির অবস্থান পরিষ্কার। অফিসে পেপারওয়ার্ক করছিল আফনাফ। চোখের সামনের অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে আফনাফের প্রচণ্ড রাগ হতে থাকে। মেয়েটাকে সে কতবার বলেছে, এতবার সাবধান করেও তার কানে কথা যায়নি। আফনাফ নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে কালো পোশাকের দুজন গার্ড তার সামনে হাজির হয়। আফনাফের ইশারাই যথেষ্ট। তারা দুজন তাদের লর্ডের আদেশ পেয়ে দ্রুত দহির ইকুয়েশনের মাঝে চলে যায়। দহিকে সে অবস্থা থেকে বাঁচিয়ে সোজা আফনাফের অফিস কেবিনে নিয়ে আসে। এরপরের দৃশ্য আমাদের দেখা হসপিটালে। ডক্টর দহিকে ঘুমের ওষুধ দিয়েছে। দহি এখন নিরিবিলি ঘুমাচ্ছে। আফনাফের নীল চোখ জোড়া দহিকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। দহির কপালে নিজের ঠোঁট ছোঁয় আফনাফ। আমার জীবনে সব থেকে সুন্দর ভুল তুই। দহির গালে নিজের হাত স্লাইড করতে করতে আফনাফ বুঝতে পারে দহি ঠিক কতটা সফট। দহির শরীর কোমল, তুলার মতো নরম। নিজেকে দহির ভেতরে হারিয়ে ফেলে আফনাফ প্রতিবার। দহির উপস্থিতি আফনাফকে ভালো থাকা অনুভব করায়। কঠিন ওই জমে থাকা হৃদয়টা স্পন্দন করা শুরু করে। আফনাফের ভাবনার মাঝেই তার মুঠোফোনটা বেজে ওঠে। অফিস থেকে অ্যাসিস্ট্যান্টের কল এলো। হ্যালো স্যার, প্লিজ অফিসে আসুন। এক্সিলেন্ট সাহেব এসেছে। জরুরি মিটিং শুরু হয়ে গেছে। আসছি। আফনাফ দহির হাতে লেগে থাকা স্যালাইনটা খুলে ফেলে। নার্স দৌড়ে আসে। আরে কি করছেন? রোগী খুবই দুর্বল। আমি বুঝে নেব। আফনাফের গম্ভীর কণ্ঠ শুনে নার্স আর কিছু বলার সাহস পেল না। আফনাফ দহিকে নিয়ে সোজা সেই প্যালেসে চলে যায়, যেখানে এক প্রকার বন্দি অবস্থায় দহি আছে। দহিকে বিছানায় শুয়ে দেয়। আমি আসব, ততক্ষণ ঘুমিয়ে থাকবি, আর পালাতে না চেষ্টা করার ব্যবস্থা আমি করে যাচ্ছি। আফনাফ একটা শেকল নেয়, যার দুপাশে লক করা, যেটা দহির পায়ে বেঁধে দেয়। এটা পরে হাঁটা তো সম্ভব, কিন্তু দৌড়ানো সম্ভব নয়। মিটিং রুমে বসে নিরিবিলি সব কথা শুনছে আফনাফ। হঠাৎ করে অ্যাসিলেন্ট সাহেব বলে ওঠেন, ইউএনও সাহেব, এই বিষয়ে আপনার কি মতামত? দহির চিন্তা থেকে বেরিয়ে আসে আফনাফ। একটি দীর্ঘশ্বাস ফেলে প্রত্যুত্তরে বলে, আমার মনে হয় এই মুহূর্তে এই বিষয়গুলোর জন্য সাধারণ জনগণকে আর অসুবিধায় ফেলতে চাই না আমি। সবাইকে কাজ বুঝিয়ে দেওয়া হোক এবং জমি বিষয়ে কোনো কাজ আমার অফিসে না আসুক। আশা করি অ্যাসিলেন্ট সাহেব এটার খেয়াল রাখবেন। জি স্যার। আফনাফ নিজের বক্তব্য শেষ করে আসন থেকে উঠে নিজের রুমে চলে আসে। সাফিয়া, তোমাকে আর ছেড়ে দেওয়াটা উচিত হবে না। রক্তাক্ত দহি আফনাফের কোলে শুয়ে আছে। তার পাশে সাফিয়া, হাতে তার চাকু। দেখিয়ে বোঝা যাচ্ছে ওই চাকু দিয়ে দহিকে খুন করা হয়েছে। আফনাফ পাথর হয়ে গেছে। না কিছু বলছে, না কিছু শুনতে পাচ্ছে। ভালোবাসাটা আসলে কি? আফনাফ যে চেয়েছিল তার জীবনের বাকি আয়ু যাতে দহি পেয়ে যায়, কই সেটা যে হলো না। দহি মৃতদেহ আফনাফের ভেতর থেকে জীবন কেড়ে নিচ্ছে। আফনাফ অবসের মতো বসে আছে। সাফিয়া শব্দ করে হাসে। দহি, অবশেষে দহি নামের এই অভিশাপ তোমার জীবন থেকে চলে গেছে আফনাফ। এবার তুমি সব থেকে বড় ডেভিল কিং হতে পারবে। আমি তোমার জীবন থেকে তোমার অভিশাপ মুক্ত করে দিয়েছি। আফনাফের কানে বাজছে দহির বলা শেষ আধভাঙ্গা কথাগুলো। আমি আপনাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই জীবন দিয়ে দিলাম। আমার জন্য হলেও ভালো থাকবেন। সাফিয়া ওদিকে পাগলের মতো হাসছে। এই হাতিয়ারে সত্যি অনেক তেজ। তুমি অমর হয়ে গেলে আফনাফ। দহি যতবার পৃথিবীতে জন্ম নেবে আমি ঠিক ততবার তোমার থেকে ওকে এইভাবে আলাদা করে দেব দহিকে। সাফিয়ার ওই দাঁত বের করা জঘন্য হাসি। চোখ খুলে ফেলে আফনাফ। সে তার অফিস রুমের চেয়ারে বসে আছে। চোখ খুলতে সে ভয়ানক রূপটা দেখতে পায় আফনাফ। বিরক্ত আর একরাশ রাগ নিয়ে ভারী কণ্ঠে বলে আফনাফ, সমস্যা কি? এখানে কেন এসেছ? সাফিয়া গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, বাড়িতে কেন যাওনি? ইচ্ছে হয়নি। তোমার আসল বয়স ৭৯ বছর, কিন্তু পৃথিবীর মানুষের সামনে তোমার বয়স ২৯ কি ৩০ হবে। আমার থেকে তোমাকে ছোট দেখা যায়। কি চাও সেটা বলো। মনে আছে আমি বলেছিলাম
দহিকে প্রতিবার আমি তোমার থেকে আলাদা করব? আফনাফ তার হাত মুঠোয় ভরে নেয়। এত রাগ শরীরের জন্য ভালো নয় জান। চলো, তোমার বাবা এসেছে। আমার প্রশ্নের উত্তর তাকেই দিও। আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই তোমার সঙ্গে কথা জড়ানোর। তুমি আসতে পারো। ঠিক আছে তাহলে, আমি বাবাকে বলে দিচ্ছি তোমার দহি কোথায় আছে। আফনাফ বাঁকা হাসি। তুমি কি প্রতিজন্মে এমন ডাইনিই থাকবে? ডাইনি হোক আমার জুতা, আমি তো দহি থেকে ভালো পরি হব। আফনাফ চোখ ঘুরিয়ে চেয়ার থেকে কোট হাতে করে কেবিন থেকে বেরিয়ে যায়। ওই হাতিয়ার আমার অস্ত্র। তুমি আমারই থাকবে আফনাফ, আগামী সমস্ত জীবনেও। অফিস থেকে বেরিয়ে আফনাফ সোজা বাড়িতে চলে যায়। আফনাফ বাড়িতে ঢুকে দেখতে পায় তার বাবা লিভিং রুমের সোফায় বসে আছে। বাবাকে দেখেও ইগনোর করে আফনাফ। তবে আরিফ মির্জার কথায় আফনাফের পা থেমে যায়। একজন অমর ডেভিল কিং নিজের রাজ্য ছেড়ে পৃথিবীতে এসে সামান্য একটা চাকরি করছে ওই সামান্য মানুষের মেয়ের জন্য। নিজের জীবনটাকে ধ্বংস করে দেওয়ার মানেটা কি? সামান্য মেয়ে মানুষ বলা বন্ধ করো। ডেভিল কিংডমের প্রতি কি তোমার কোনো দায়িত্ব নেই? আমি আমার সব দায়িত্ব পালন করেছি। হ্যাঁ, তা দেখতে পাচ্ছি। ঠিক কী রকম দায়িত্ব পালন করছো তুমি? সাফিয়াকে যদি এভাবে ইগনোর করবে তাহলে বিয়ে কেন করেছিলে? আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার উপর চিৎকার করে কথা বলতে পারেন না? বাহ, এখন আমার ছেলে আমাকে এসব বলবে, তাও একটা সামান্য মানুষের বাচ্চার জন্য? বাবা, ওকে এভাবে অপমান বন্ধ করুন। ওই মেয়ে তোমাকে ভালোবাসে? বাসে। তাহলে পালাতে কেন যায়? ও আমাকে ঠিক কতটা ভালোবাসে তার অনুমান আপনার মতো ডেভিল করতে পারবে না বাবা। আরিফ মির্জা রেগে যায় ছেলের এমন কথায়। থাকো পৃথিবীতে ওই মানুষের বাচ্চাটার জন্যই থাকো। আমিও দেখব কতদিন পারো। আর ওই মানুষের বাচ্চাটা নিজের জীবনের কোনো কথাই মনে পড়বে না কখনো। এটা আমার অভিশাপ। ভুলে যেও না, আমি আমার অভিশাপ কখনো তুলব না। আরিফ মির্জা সেখান থেকে মুহূর্তে ভ্যানিশ হয়ে যায়। সাফিয়া উপরে দাঁড়িয়ে সব তামাশা দেখছিল, বাঁকা হাসি। এরপর নিজের রুমে চলে যায়। আফনাফ সেখান থেকে প্যালেসে চলে যায়। চোখ খুলে নিজেকে বিছানায় আবিষ্কার করে দহি। পায়ে তার শেকল। আমার কপাল, এসব তো এখন শুয়ে গেছে। এমন সময় রুমের কারোর উপস্থিতি টের পায় দহি। মাথা উঠিয়ে দেখে সেই সুদর্শন পুরুষ। দহি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আফনাফ জানে এটাই সেই সৃষ্টি, যে সৃষ্টি তাকে মৃত্যুর আগ পর্যন্ত মায়া ভরে দেখে এসেছে। আফনাফ দহিকে জড়িয়ে ধরে। তোমাকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি আমার। এবার হয় আমিই মরব, তারপরও তোমাকে সব শত্রুর থেকে রক্ষা করব। আফনাফ এসব কথা ভাবছিল। দহি আফনাফের বুকে কেন জানি না শান্তি খুঁজে পায়। অদ্ভুত একটা টান অনুভব হয়। কিন্তু কেন? এই লোকটা যে বিবাহিত, তাহলে তার সঙ্গে এমন করে কেন? দহি। নীরবতা ভাঙে আফনাফের ডাকে। খেয়েছ? না। আফনাফ দহিকে ছেড়ে সার্ভেন্টকে ডেকে বলে খাবার দিতে। সার্ভেন্ট খাবার নিয়ে আসে। আফনাফ দহির মুখের কাছে খাবার ধরে। দহি খেয়ে নেয়। আপনি খাবেন না? না, আমি কখনো আপনাকে খেতে দেখিনি। আফনাফ মৃদু হাসে। দহিকে খাইয়ে ওকে ওষুধ খাইয়ে দেয়। শিকলটা খোলা যায় না? আফনাফ দহির নিষ্পাপ মুখখানা দেখে। বুকের ভিতর কেমন করে ওঠে। দহির গাল ধরে নিজের কাছে নিয়ে আসে। দহির ঠোঁট জোড়া দখল করে নেয়। দহি কিছু বলতে পারে না। কিছুক্ষণ পর আফনাফ সরে আসে। আজ আমায় ঘুমাতে দিবি একটু? মানে, তোর বুকে শান্তিতে ঘুমাতে চাই দহি। দহি আফনাফের মায়া ভরা এই কথাগুলো শুনে ইমোশনাল হয়ে যায়। আফনাফ দহির বুকে মাথা রেখে বিছানায় শুয়ে পড়ে। তোমাকে আর কিছুদিন এই কষ্ট সইতে হবে জান। এরপর আমি সব ঠিক করে দেব। তোমাকে একটা সুন্দর জীবন দেব। কথা দিচ্ছি, এবার আর তোমাকে কষ্ট পেতে দেব না। আফনাফ চোখ বন্ধ করে নেয়। দহিও আফনাফের চুলে হাত নাড়াচাড়া করতে থাকে। কি অদ্ভুত! আপনার থেকে আমি পালাতে চাই, কিন্তু আমি আবার আপনার সঙ্গে সারা জীবন থাকতে চাই। এ আমার কেমন চাওয়া! আমি কেন বুঝতে পারি না আপনাকে? দহি চোখ বন্ধ করে নেয়। সাফিয়া নিজের রুমে বসে ধ্যান করছে। অনেক ধ্যানের পর তার সামনে থাকা আগুনে থেকে একটা ডিপিক বেরিয়ে আসে। তাকে দেখে তান্ত্রিকদের মতো মনে হয়। কি চাস? সাফিয়া হাত জোর করে তার সামনে বসে। আমি ওই দহি নামের মেয়েটাকে শেষ করে দিতে চাই। সম্ভব নয়। আমি আমার জাদু বলে তোর জন্য দহির মা বাবাকে মেরে ফেলেছি, কিন্তু আমার পক্ষে দহিকে মারা সম্ভব নয়। এর থেকে বেশি ক্ষমতা আমার নেই। আমি তোকে আগেও বলেছি। কিন্তু বাবা, দহি যত দিন বেঁচে থাকবে আফনাফ আমাকে কখনোই দেখবে না। আফনাফ আর দহির ভাগ্য লেখা হয়ে গেছে। আফনাফের থেকে দহিকে আলাদা করা সম্ভব নয়। আফনাফের ভালোবাসে দহিকে বাঁচিয়ে রাখবে। এতে আফনাফের ক্ষতি হবে। আফনাফের অভিশাপ দহিকে মেরে কেটেছিল। সব ওই সৃষ্টির লীলা। তখন দহিকে মেরে আফনাফের অভিশাপ কাটলেও আফনাফ তোর কখনোই ছিল না।
তাই আমাকে আর এই বিষয়ের জন্য রেকি যন্ত্রণা দিবি না। কথাটা বলে ডেভিল চলে যায়। সাফিয়া মাটিতে বসে পড়ে। আমার কাছে তাহলে সে একটা উপায় পড়ে রইল। সাফিয়া মেজ থেকে উঠে বিছানার দিকে তাকায়। আফনাফকে কাছে পাওয়ার জন্য সে 2 বছরের একটা সন্তানকে অ্যাডপ্ট করে, কিন্তু তারপরও আফনাফ দহিকে ছাড়া কখনো তার নিজের দিকে তাকায়নি পর্যন্ত। আফনাফকে পাওয়া কি এতই কঠিন? রাত গভীর। দহিকে বুকে জড়িয়ে রাখলে আফনাফের জ্বলন্ত বুকে কেমন শান্তি হয়। আফনাফের বুকের মাঝে সব কিছু সব সময় পুড়তে থাকে, মনে হয় পুড়ে জ্বলে সব ছারখার হয়ে যাচ্ছে। দহিকে পেলে সে আগুন শান্ত হয়। চোখের সামনে দহি নিষ্পাপ সে অতীত ভেসে আসে আফনাফের সামনে। ডেভিল ওয়ার্ল্ড, আমার আফনাফ, কিছুদিন পর তোমার রাজ্যাভিষেক হবে, কিন্তু তার আগে রাজতান্ত্রিক যেটা বলেছে সেটাকে খেয়াল রাখতে হবে। পূর্ণিমার রাতের আগেই একজন এমন পরীকে তোমাকে বলে দিতে হবে যে নিষ্পাপ। বাবা, আমি সেই দিকেই রওনা হচ্ছি। আমি দক্ষিণ দেশে যাব, পরিরাজ্যে। সাবধান আফনাফ। বাবা, আমার উপর ভরসা রাখো, সব সময় আছে। আফনাফ বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে। রুম থেকে বের হতে তার চোখের সামনে সাফিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখেও না দেখার ভান করে চলে যেতে নিলে সাফিয়া আফনাফকে আটকায়। তুমি কোথায় যাচ্ছ রাজকুমার? যেখানে যাই না কেন তোমার তাতে কি? আমি তোমার হবু স্ত্রী। আফনাফ কথার উত্তর না দিয়েই তার পথে রওনা করে। সাফিয়া দাঁড়িয়ে থাকে, তার প্রচুর রাগ হচ্ছে। আফনাফ সব সময় তাকে ইগনোর করে, অথচ সাফিয়া নামের এই মেয়ে অত্যন্ত সুন্দরী। বনের মাঝে অদ্ভুত সুন্দর একটা পরিষ্কার হ্রদ আছে। পানি যেমন পরিষ্কার ঝর্ণা, তেমন বাদ না মেনেই বইছে। ঝর্ণার পানিতে এক সুন্দরী রমণী তার ট্রেডিশনাল পোশাকে গোসল শেষ করে। কাপড় বদলে জঙ্গলের ভেতরে কিছুক্ষণ হাঁটার সিদ্ধান্ত নেয় দহি। ইনি হলেন পরিরাজ্যের রাজকুমারী দহি, যার জাদু মন্ত্র এ পর্যন্ত কোনো খারাপ কাজের জন্য প্রয়োগ হয়নি। কোমল পা জোড়া দিয়ে ঘাসে দিতে ঘাসগুলো কেমন তাজা হয়ে যাচ্ছে। দহি চারিদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ অনুভব করে তার পেছনে কিছু আছে। দহি হঠাৎ করে পেছনে ফিরে দেখে বড় একটা কালো সাপ তার দিকে এগিয়ে আসছে। দহি নিজের জাদু বল খাটাতে অক্ষম। দহি টের পায় সে হাঁটতে হাঁটতে তার রাজ্যের বাইরে চলে এসেছে। এই জন্য তার জাদু শক্তি কাজ করছে না। দই বুঝে এটা বুঝি তার জীবনের শেষ দিন। কিন্তু হঠাৎ করে একটা সুদর্শন পুরুষ এসে কালো বড় সাপটাকে তার বড় চাকু দিয়ে এক কোপে দুভাগ করে দেয়। দই হাঁপ ছেড়ে বাঁচে। লোকটা এগিয়ে আসে দহির দিকে। তুমি ঠিক আছো? দই অবাক হয়ে তাকিয়ে আছে তার মুখের দিকে। কি অসম্ভব সুদর্শন! কালো পোশাকে আরও সুদর্শন দেখাচ্ছে। আপনি এখানে কি করছেন রাজকুমারী? দইর দেন ফিরে। আপনি আমাকে চেনেন? আপনাকে কে না চেনে রাজকুমারী? এখানে থাকাটা আপনার জন্য বিপজ্জনক। আপনি দয়া করে নিজের প্রাসাদে ফিরে যান। দই নিজের পায়ের দিকে তাকায়। দ্রুত সরতে গিয়ে পায়ে লেগেছে তার। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। ধন্যবাদ যদি দিতে চান তাহলে কাল একবার আমার সঙ্গে এখানে দেখা করবেন। এখানে? জি, আপনাকে দেখে কেন জানি না যেতে দিতে মন চাইছে না। দই হৃৎপিণ্ড কেঁপে ওঠে। আপনার নাম কি? আফনাফ। দই হাসে। আফনাফের কঠিন হৃদয়ে ওই হাসি দেখে থেমে যায়। কেমন ঘরে চলে গিয়েছে সে। আফনাফ খেয়াল করে দহির পায়ে ক্ষত। আফনাফ দহির সামনে হাঁটু গেড়ে বসে। দহির পায়ের ক্ষত স্থানে নিজের জিভা ছোঁয়। দই চোখ বন্ধ করে নেয়, কিন্তু দহির ক্ষত ভ্যানিশ হয়ে যায়। দই অবাক হয়ে তাকিয়ে থাকে। আফনাফ মৃদু হাসে। এটা আমার জাদু বল। আপনি কোথায় থাকেন? আফনাফ দহির প্রশ্ন শুনে মৃদু হাসে। এখানেই কোথাও আমার বাস। কাল আশা করি আপনি আসবেন। চেষ্টা করব। দহি সেখান থেকে চলে আসে। প্যালেসে আসতে বাবা মা দুজনকে চিন্তিত দেখে দহি এগিয়ে আসে। কি হয়েছে? বাবা মা, তোমরা এমন উদাস হয়ে বসে আছো কেন? দহি, মা কোথায় গিয়েছিলে? ঘুরতে। যতটা পারি সাবধানে থাকিস মা। কেন বাবা? দহির বাবা কিছু বলতে যাবে এমন সময় দহির মা হাতটা ধরে বসে স্বামীর। তিনি চায় না তার মেয়ে কোনো প্রকার ভয় পাক। দহিকে খুব আদর যত্নে মানুষ করেছে রাজা এবং রানী। মেয়েটা এ পর্যন্ত এটাই জানে না রাগ করলে বকুনি কাকে বলে। দহির বাবা মেয়ের কপালে চুমু দেয়। তোর নিষ্পাপত্ব একদিনে যে আমাকে এত ভয়ঙ্কর বিপদে ফেলবে সেটা বুঝতে পারিনি রে মা। দহির বাবা কথাগুলো মনে মনে ভাবে এবং দহিকে রুমে পাঠিয়ে দেয়। দহির বাবা, মেয়েটাকে আমাদের সাবধানে রাখতে হবে। দেশের চতুর্দিকে পাহারা দ্বিগুণ করতে হবে। ডেভিলদের থেকে কেউ রাজ্যের সীমানা অতিক্রম করতে পারে না যতক্ষণ না ওই জঙ্গলের মাঝে সেই জায়গাটায় যাওয়া হয়। জঙ্গলের মাঝে ওই জায়গাটা হলো কোনো রাজ্যের অধীনেই নেই। ওটা মুক্ত জঙ্গল, যে কেউ যেতে পারে। ডেভিল এবং অ্যাঞ্জেল রাজ্যের মাঝামাঝি। দহিকেও পথভ্রষ্ট করে সেখানে নিয়ে গেছিল আফনাফ। দহি রুমে আসে বারবার। আফনাফের কথাই কল্পনা করছে।
আফনাফ একদিনই তার মনের ভেতরে এভাবে জায়গা করে নিবে ভাবেনি দহি। ডার্ক প্যালেস, এখানে আফনাফ থাকে। রুমে এসে নিজের শার্টটা খুলে রাখে সে। তবে আফনাফ আজ ভীষণ খুশি। দহি সত্যি নিষ্পাপ একটা আত্মা, যাকে বলি দেওয়া হলে সে একজন অমর ডেভিল হতে পারবে। তার জীবনচক্র থেমে যাবে এবং আফনাফ নিজে না চাইলে তার জীবন কেউ নিতে পারবে না। নিজের পরিকল্পনার উপর নিজে খুবই সন্তুষ্ট আফনাফ। সে চায় দহিকে বিয়ে করে তার প্যালেসে আনতে। তবে আফনাফ এটা জানে না কেন তার কঠিন থেমে যাওয়া হৃদয় দহির হাসি দেখে চলতে শুরু করেছে। আফনাফ নিজেও এখন জানে না সে কী করতে চলেছে এবং সে কী চায়। আফনাফের পরিকল্পনা অনুযায়ী সে প্রতিদিন দহির সঙ্গে দেখা করা শুরু করে। দহির সামনে আফনাফ এমন একজন পুরুষ যার কোনো ভুল নেই, যে সব সঠিকভাবে করে। দহির মা বাবাকে রাজতান্ত্রিক বলেছে দহির মৃত্যু কাছাকাছি চলে এসেছে, তবে তারা জানে না কীভাবে দহির মৃত্যু হবে। তাদের সাদাসিধা মেয়েটা যে একটা ডেভিলের প্রেমে পড়েছে এটা তারা জানে না। কেটে গেছে 2 মাস। দহি আফনাফের বুকে মাথা ঠেকিয়ে গাছের নিচে বসে আছে। আফনাফের হাতের মুঠোয় তার হাত। আফনাফ দহির ঘাড়ে চুমু খায়। এই হাত আমার থেকে এত ছোট কেন? দহি হাসে। আফনাফ থেমে যায়। প্রতিবার দহির হাসি আফনাফকে ভুলিয়ে দেয় সে কে। তার মনে হয় তার চারিদিকে থেমে গেছে। এই মুহূর্তে তার আর দহির সময়টা থেমে গিয়েছে। কি হয়েছে? দহির মিষ্টি কণ্ঠ শুনে আফনাফ নিজের জগতে ফিরে। কিছু না। কি চিন্তা করছেন? আমাদের বিয়ে করে নেওয়া উচিত দহি। তোমাকে ছাড়া একটা দিন নরক যন্ত্রণা অনুভব করি আমি। দহি আফনাফের গালে হাত দেয়। চলুন মা বাবার সঙ্গে কথা বলি। আফনাফ দহির 2 গালে হাত দেয়। দহি, তুমি জানো আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি? দহি ভ্রুকুচকে তাকায়। কী কথা? আমি আমি ডেভিল প্রিন্স। কিছুদিন পর আমার রাজ্যাভিষেক। আফনাফ চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে। তবে চোখ খুলে দহির কোনো প্রতিক্রিয়া না দেখে অবাক হয় সে। দহি, দহি আফনাফের ঠোঁটে চুমু খায়। আপনি যে হন না কেন, আমার তাতে কিছু যায় আসে না। আমি আপনাকে ভালোবাসি। আফনাফ অবাক হয়ে যায়। এতটা নিষ্পাপ আর মায়াবী কেউ কীভাবে হতে পারে? আমি যদি তোমাকে মেরে ফেলি, মরে যাব। আপনাকে ভালোবাসি, তাই আপনি আমাকে যা দেবেন তাই গ্রহণ করব, হোক তা মৃত্যু। আফনাফ দি হার্টলেস ডেভিল প্রিন্স। দহির এসব কথা শুনে তার চোখে 2 ফোঁটা পানি প্রথমবারের মতো চলে আসে। আফনাফ অবাক হয়ে যায়। চোখে হাত দিয়ে পানি দেখতে পায়। সে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। তার চোখে পানি কিভাবে এলো? এদিকে দহি আফনাফের চোখে পানি দেখে আফনাফকে জড়িয়ে ধরে। কি হয়েছে আপনার? কষ্ট হচ্ছে কোথাও? কাঁদছেন কেন? আফনাফ দহিকে জড়িয়ে ধরে। কিছু বলে না। কিছুক্ষণ পর আফনাফ দহির ঠোঁটে চুমু খায়। দহি, জি, ভালোবাসি। দহি আবার সে বিশ্ব জয় করা হাসিটা হাসে। আমিও ভালোবাসি তো, অনেক ভালোবাসি। সেদিন প্যালেসে এসে আফনাফ বুঝতে পারে তার পক্ষে দহিকে মারা সম্ভব নয়। দহিকে বলি দেওয়ার জন্য আর মাত্র 3 দিন বাকি। 3 দিন পর লাল চন্দ্রগ্রহণ লাগবে, যখন চাঁদ হয়ে যাবে পুরোপুরি লাল, এবং সেই লগ্ন চলবে 2 দিন। তখনই দহিকে বলি দিতে হবে। আফনাফ এসব ভাবতে পারছে না। তার হৃদয় স্পন্দন করা শুরু করেছে। যখন কোনো ডেভিলের হৃদস্পন্দন বেড়ে যায় তখন বুঝতে হবে তার সময় শেষের পথে। আফনাফের বাবা ছেলের হালচাল বুঝতে পারছে। তার ছেলেটা হৃদয় স্পন্দন করা শুরু করেছে, এর মানে খুবই খারাপ। তিনি ডেভিল ওয়ার্ল্ডের রাজা, তিনি সব বুঝতে পারেন। তিনি তার ছেলের প্যালেসে চলে আসেন। আফনাফ হঠাৎ করে বাবাকে দেখে অবাক হয়ে যায়। বাবা, আপনি এখানে? তোমার পরিকল্পনার কি খবর বাবা? আর মাত্র 3 দিন সময় আছে হাতে। বাবা, আফনাফ একটা কথা বলতে চাই। তোমার জীবন থেকে সব বেশি মূল্যবান। আমি ওই মেয়েকে ছাড়ব না। যদি তোমার কিছু হয়, যা করবে ভেবে চিন্তা করিও। আফনাফের বাবা বেরিয়ে যায়। আফনাফ বুকে হাত দিয়ে বসে পড়ে। প্রচুর যন্ত্রণা হচ্ছে বুকে। আফনাফের বুকের যন্ত্রণা এক পর্যায়ে এত তীব্র হয়ে যায় যেটা সহ্য করতে না পেরে আফনাফ জ্ঞান হারায়। জ্ঞান হারানোর আগে তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। এটা আফনাফের উপর লাগা অভিশাপ। আফনাফের পূর্ণ বয়সে তাকে একজন নিষ্পাপ নারীকে বলি দিতে হবে। এর ফলে তার রাজ্যাভিষেক হবে। কিন্তু যদি আফনাফ সেটা না দিতে পারে তবে ওই নারীর জন্য আফনাফের মৃত্যু হবে। সেই নারীকে বলি দেওয়ার জন্য তৈরি আছে এক অস্ত্র, যেটা মূলত 2 বার ব্যবহার করা যাবে। আফনাফের রুমে ওর আদেশ ছাড়া কেউ আসতে পারে না। তবে সকালে আফনাফকে বের হতে না দেখে সাফিয়া আফনাফের রুমে চলে আসে। সে দেখতে পায় আফনাফ রক্ত বমি করে জ্ঞান হারিয়েছে। সাফিয়া দ্রুত সবাইকে ডেকে আনে। রাজবৈদ্য আফনাফকে চিকিৎসা দিয়ে দেয় এবং একটা দীর্ঘশ্বাস ফেলে। আফনাফের বাবা এগিয়ে আসে। আপনার মুখ এমন দেখাচ্ছে কেন রাজবৈদ্য? কি হয়েছে আমার ছেলের? আপনাদের হাতে সময় আছে 2 দিন। এরপর ওই মেয়েকে বলি দিতেই হবে, না হলে রাজকুমারকে বাঁচানো যাবে না।
যেরকমটা আপনি জানেন, ডেভিলদের হৃদস্পন্দন শুরু হলে ডেভিলদের জীবনচক্র ভাঙতে শুরু করে। রাজকুমারের অবস্থাও ঠিক সেই রকম। এভাবে হলে রাজকুমারকে বাঁচানো সম্ভব হবে না। তার হৃদস্পন্দন করা শুরু করে দিয়েছে। রাজবৈদ্যর কথাগুলো বলে চলে যায়। আফনাফের বাবা ছেলের পাশে বসে পড়ে। আমার ছেলেটার আজ এই অবস্থা শুধুমাত্র মেয়েটার জন্য। ওই মেয়েটাকে আমি অভিশাপ দিচ্ছি, এই জন্মের মৃত্যুর পর সে পুনরায় জন্ম নিলে এসব কিছুই তার মনে থাকবে না। আফনাফের বাবা একজন ডেভিল কিং। তার অভিশাপ কখনো বিফল হয় না। এটাই যে ডেভিলদের কাজ। এমন সময় রুমে দাঁড়িয়ে থাকা সাফিয়া আসে আফনাফের বাবার সামনে। আমাকে একটা সুযোগ দিন কিং। কী রকম সুযোগ? আমি ধ্যান করব এবং ওই মেয়েটাকে মরার অস্ত্রটা হাসিল করব। এরপর আফনাফের হয়ে পূর্ণ রক্তিম পূর্ণিমার রাতে ওকে মেরে ফেলব। এসব পারবে তুমি? ভুলে যেও না এর ফলে তোমাকেও তোমার পছন্দের কিছু খোয়াতে হতে পারে। আফনাফের জন্য আমি সব করতে রাজি। আপনি শুধু আমার জন্য ধ্যান এর ব্যবস্থা করুন। আফনাফের বাবা রাজি হয়ে যায়। আজ 3 দিন হলো আফনাফ দেখা করতে আসে না দহির সঙ্গে। দহির মন ভীষণ খারাপ, অসহায় লাগছে। আফনাফ যে তার কাছে চলে আসে, কিন্তু যেতে পারে না। দহির কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। আপনি কোথায়? আমার আপনার জন্য ভীষণ কষ্ট হচ্ছে। দহি এসব ভাবছিল এমন সময় হঠাৎ করে তার সামনে একটা মেয়ে এসে হাজির হয়। মধ্যবয়স্ক মহিলা। দহি তাকে এর আগে কখনো দেখেনি, তাই ভ্রুকুচকে বলে, আপনি কে? দহি, আমি সাফিয়া, আফনাফের বোন। আপনি এখানে কী করে এলেন? আমার কথা একটু শোনো দহি। আফনাফ জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে। ওর কাছে বেশি সময় নেই। তুমি দয়া করে আমার সঙ্গে চলো। এই মুহূর্তে তুমি পারো ওকে বাঁচাতে। কি বলছেন? হ্যাঁ, সত্যি বলছি। যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ, যাব। সাফিয়ার প্ল্যান কাজ করেছে। সে ধ্যান করে সেই অস্ত্রটা হাসিল করেছে এবং এর বিপরীতে সে পেয়েছে অমর জীবন, যেখানে সে তার প্রিয় সৌন্দর্য হারিয়েছে। অর্থাৎ সে একজন 35 থেকে 36 বছরের মধ্যবয়স্ক মহিলা হয়ে গেছে এবং তার ডেভিল হওয়ার সব গুণ হারিয়েছে, যার ফলে খুব সহজে সে পরী রাজ্যে প্রবেশ করতে পেরেছে। সাফিয়া দহিকে নিয়ে একটা স্থানে চলে আসে, যেখান থেকে পূর্ণ পূর্ণিমার লাল চাঁদটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। দহি একটু ভয় ভয় পেয়ে বলে, আপু, এটা কোথায়? আমরা কোথায় এসেছি? আফনাফ কোথায়? সাফিয়া কিছু ডেভিলকে ইশারা করে। তারা সামনে থাকা কালো পর্দা সরিয়ে দেয়। আফনাফ শুয়ে আছে, তার শরীরে জান নেই। দহি দৌড়ে আফনাফের কাছে চলে যায়। আপনার কি হয়েছে? আফনাফ, উঠুন। কি হয়েছে আপনার? আফনাফ, দহি চিৎকার করে কাঁদছে। এমন সময় সাফিয়া এসে দহিকে বলে, আফনাফকে সারিয়ে তুলতে চাও দহি? হ্যাঁ, চাই। বলুন না কি হয়েছে ওনার। ওকে সারিয়ে তুলতে হলে তোমার জীবন প্রয়োজন। মানে? সোজা কথায় সাফিয়া আর কিছু না বলেই চাকুটা দহির পেটে ঢুকিয়ে দেয়। দহির রক্ত অস্ত্রটায় লাগার সঙ্গে সঙ্গে আফনাফের জ্ঞান আসা শুরু করে। সাফিয়া তার শয়তানি হাসি হাসে। দহি মাটিতে পড়ে যায়। সাফিয়া দহির চাকু লাগা পেটে পাড়া দেয়। সঙ্গে সঙ্গে দহির মুখ থেকে রক্ত বেরিয়ে আসে। সাফিয়া চাকুটাকে মোচড় দিচ্ছিল যাতে দহির মরণ যন্ত্রণা আরও বেড়ে যায়, কিন্তু তখনই সাফিয়া ধাক্কা অনুভব করে। আফনাফ দহিকে কোলে তুলে নেয়। আফনাফকে আবার সুস্থ দেখে দহির মুখে হাসি ফুটে ওঠে। রক্তাক্ত হাতটা আফনাফের মুখে নিয়ে রাখে। আমি আপনাকে জীবনের থেকেও বেশি ভালোবাসি, তাই জীবন দিয়ে দিলাম। আমার জন্য হলেও ভালো থাকবেন। শেষ কথাটা দহি বলে। দহি মৃত্যুর সাথে ওর শরীরটা নিস্তেজ হয়ে যায়। আফনাফ কিছুক্ষণ পাথরের মূর্তি হয়ে বসেছিল, কিন্তু যখন তার পুরোপুরি সেন্স আসে তখন সে পাগলের মতো কান্না করে দহিকে জড়িয়ে। দহি, আমি ভালোবাসি তোমাকে, ভালোবাসি দহি। আফনাফের চিৎকারে ডেভিল ওয়ার্ল্ড কেঁপে উঠেছিল সেদিন। আফনাফের হৃদয় আবারও শীতল হয়ে যায়। ওর স্পন্দন থেমে যায়। সেই দিন থেকে সব থেকে শক্তিশালী এবং অমর ডেভিল কিং হয় আফনাফ। তবে সে বেঁচেছিল শুধুমাত্র এই জন্য কারণ তার দহি আত্মাকে সে আবার দেখতে পাবে, অর্থাৎ কোনো এক প্রজন্মে দহি মানুষের পৃথিবীতে জন্ম নেবে। আফনাফের জন্য দহিকে খোঁজা ছিল কঠিন, কারণ তার বাবার অভিশাপের জন্য দহি সব ভুলে গেছিল। তাই দহির সেন্ট আফনাফের নাকে আসতো না। সাফিয়া আবারও ধ্যান করে। আফনাফ জানে সাফিয়ার কাছে সে হাতিয়ার আছে এবং ওটাকে সে 2 বার ব্যবহার করতে পারবে। সাফিয়া যেহেতু অমর, তাই সে না চাইলে আফনাফ তাকে মারতে পারবে না। দহির খোঁজ আফনাফ যখন পায় তখন সে নিজের কিংডম ছেড়ে পৃথিবীতে চলে আসে এবং একজন উপজেলা ইউএনও হিসেবে সামান্য কাজটা করা শুরু করে। কিন্তু সাফিয়া দহির মা বাবাকে মেরে ফেলে, যার ফলে দহির ক্ষতি যেন না হয় এই জন্য আফনাফ দহিকে নিজের কাছে রাখে। আফনাফ খুব দ্রুত সব কিছু সমাধান বের করে দহিকে একটা সুন্দর জীবন দিতে চায়, কিন্তু এসব কিছুর চক্করে দহির চোখে আফনাফের একজন বিবাহিত ইউএনও হয়ে আটকে গেছে। বর্তমান আফনাফের বুকে দহির ঘুম ভেঙে যায়।
ঘেমে গোসল হয়ে গেছে দহি। আফনাফ ঘুমিয়ে আছে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে তার। আফনাফের গালে হাত রাখে। কান্না করতে মন চাইছে প্রচুর, কিন্তু কেন? দই আফনাফের মুখে সারা মুখে চুমু খায়। আফনাফের ঘুম ভেঙে যায়। সে উঠে বসে। দই চোখে পানি দেখে নিজেকে শান্ত করতে পারে না। কি হয়েছে জান? আমি কি হয়েছে জান? দই আফনাফকে জড়িয়ে ধরে। খারাপ স্বপ্ন দেখেছি। আফনাফ দইকে জড়িয়ে পেছন থেকে কনসোল করে। আমি আছি তো, কিছু হবে না। দই বলে না তার যে সবটা মনে পড়ে গেছে। আফনাফকে সে কষ্ট দিতে চায় না। সে জানে এই জীবনেও এই ডেভিল তার হতে পারবে না। ডেভিলদের হৃদস্পন্দন যদি চলতে শুরু করে তবে ডেভিলরা বাঁচে না। দহি মনে মনে ভাবে, এবারেও যদি আমাকে মরতে হয় তাও আপনাকে আমি সুন্দর জীবন দিয়ে যাব। এদিকে আফনাফের চিন্তা, মৃত্যু আসলে সেটাকে গ্রহণ করব। তোমার ভবিষ্যৎ আমি গুছিয়ে নিয়েছি দহি। তোমার ভবিষ্যৎ আমি ছাড়া সুন্দর একটা জীবন হবে জান। সূর্যের তীব্র আলো মুখের উপর এসে পড়তে ঘুম ভেঙে যায় আফনাফের। চোখ খুলে সামনে এক অপরূপ সৌন্দর্যের সাক্ষী হয় সে। প্রেয়সীর শরীর থেকে ভেসে আসছে সেই মিষ্টি ঘ্রাণ, যে ঘ্রাণ পুরোপুরি রাজ্যের তাজ হয়েছিল একটা সময়। আফনাফ বিছানা উঠে বসে। দই হাতে চা নিয়ে আফনাফকে চা দেয়। চা খাবেন? আমি খাই না। এটা ভীষণ মিষ্টি, আমি বানিয়েছি। একটু খেলে দেখবেন, দিন ভালো কাটবে। তোমাকে দেখে ঘুম ভাঙলে এমনি দিন ভালো কাটে। দই হাসে। আফনাফ অবাক হয়ে যাচ্ছে। মেয়েটা সবসময় তার থেকে পালাই পালাই করে, তাহলে এখন এরকম কাছে আসছে কেন? দই আফনাফের কোলে বসে পড়ে। আফনাফ অবাক হয়ে যায়। চা? আফনাফ সেটা নিয়ে নেয়। চায়ের সঙ্গে মিশে আছে দহির উজাড় করা ভালোবাসা। চলুন, আজ আপনাকে কিছু দেখাবো। কি? চোখে দেখলে কেউ শুনতে চায় না। দই উঠে চলে যায়। আফনাফ বসে থাকে সেখানে। দইয়ের কাছে আসা তার জন্য সব থেকে সুন্দর উপহার। আফনাফ উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। সাদা গাউনটায় দহিকে কি অপূর্ব দেখাচ্ছে। দই হাত বাড়িয়ে দেয়। আফনাফ দহির হাত ধরে। সারাটা দিন অনেক মজা করে তারা। কোথাও যেন কোনো দুঃখ নেই। জীবনটা দুঃখবিহীন, অনেক সুন্দর, তাই না? কিন্তু সুখ যে দুঃখ ছাড়া অচল। কেউ যে দুঃখবিহীন সুখের মর্যাদা ঢহর করতে পারে না সুখকে আদর করে বরণ করতে। সূর্য থেকে উজ্জ্বল দহি আজ আফনাফের চোখে। সে চায় এই মুহূর্ত যেন শেষ না হোক। সে চায় দহিকে নিয়ে এভাবেই থেকে যেতে, কিন্তু তা সম্ভব নয়। ডেভিলদের হৃদস্পন্দনের গতির সঙ্গে ঘনিয়ে আসতে থাকে তাদের মৃত্যুর দিন। আফনাফ জানে এই পৃথিবীতে সে দহিকে রেখে যেতে চলেছে। আফনাফ দহিকে জড়িয়ে ধরে। কি হয়েছে? তোমারে না দেখলে আমার পৃথিবী শূন্য মনে হয়। একটা কথা মনে রেখো, তোমায় আমি যতটা ভালোবাসি পুরো পৃথিবীতে এতটা ভালোবাসা কেউ কাউকে দিতে পারবে না। দই আফনাফের মুখোমুখি দাঁড়ায়। আফনাফের ঘাড় ধরে নিজের ঠোঁট জোড় আফনাফের সঙ্গে মিশিয়ে নেয়। চারদিকে সন্ধ্যা হবে বলেছে। পাখিরা তাদের বাড়িতে চলে গেছে। পৃথিবী থেকে সূর্য বিদায় নিয়েছে। পাশে প্রখর নদী, চারিদিকে সবুজ ঘাস, যার মাঝে দাঁড়িয়ে আছে দহি আর আফনাফ। আফনাফ এত বছর পর দহির ভালোবাসা পেয়ে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছে। সাফিয়া নিজের হাতে সেই অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। আমার সৌন্দর্য নষ্ট হোক, এতে আমার কোনো পরোয়া নেই। আমাকে 50 বছরের হতে হলেও আমার কোনো সমস্যা নেই। আফনাফকে ছাড়া আমি এমনি মরে যাব? দই, এই জীবনেই তোমার জন্য শেষ। যতবার সাফিয়া ওই অস্ত্র ব্যবহার করবে ততবার সে তার সৌন্দর্য হারাবে। আর এই জন্য সাফিয়া অমর হয়েও 35 থেকে 36 বছর বয়সের নারীর মতো দেখতে। আফনাফ দইকে নিয়ে একটা পদ্ম পুকুরে চলে এসেছে। দহির ভীষণ পছন্দ পদ্মফুল। আফনাফের ঘাড়ে মাথা রেখে বসে আছে দহি। আমার কেন জানি না মনে হচ্ছে এখানে আমরা এর আগেও এসেছি। আফনাফ দহির কথায় উত্তর দেয় না। দহি বুকরোজকে দেখে আফনাফ চুপ বন্ধ করে রেখেছে। দহি চিন্তিত হয়ে যায়। কি হয়েছে আপনার? আফনাফ, কি হয়েছে? খারাপ লাগছে? আফনাফের বুকে যন্ত্রণা শুরু হয়েছে। সেই যন্ত্রণার যে যন্ত্রণা সে 80 বছর আগে অনুভব করেছিল। আফনাফের হৃদস্পন্দনের সাথে তার যন্ত্রণা বেড়ে চলেছে। দহি জানে না এই মুহূর্তে তার কী করা উচিত। মেয়েটার দুটো চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। দহি সব কিছু মনে পড়ে যাওয়ার পর সে ভালোবাসার অনুভূতি আবার সৃষ্টি হয়েছে, যার ফলে আফনাফের কঠিন হৃদয় আবার হৃদস্পন্দন করা শুরু করেছে। দহির মাথায় একটা কথাই আসছে, তার মৃত্যুর পর যে আফনাফ সুস্থ হয়ে গেছিল তার হৃদয় আবার পাথর হয়ে গেছিল। তবে কি এবারও তার মৃত্যু আফনাফকে বাঁচিয়ে দেবে? দই এসব ভাবছিল এমন সময় সেখানে সাফিয়া আসে। দই ঠিকই ভাবছ, যেমনটা তোমার মৃত্যুতে আগের বার আফনাফ বেঁচে উঠেছিল এবারও তাই হবে। দহি উঠে দাঁড়ায়। আমাকে চিনতে পেরেছ আশা করি। দইকে ভয় না পেতে দেখে সাফিয়া কিছুটা অবাক হয়। তোমার কাছে সেই অস্ত্রটা আছে যেটা দিয়ে আমাকে মেরেছিলে? হ্যাঁ, আমাকে দাও সেটা।
তোমায় দিতে পারবো না, কিন্তু তুমি যদি বলো তোমাকে সেই অস্ত্র দিয়ে মেরে ফেলতে পারি। দই আফনাফের দিকে তাকায়। আফনাফের হাত পা ধূসর রঙা হয়ে আসছে। আফনাফের কোনো সেন্স নেই। দই চোখ বন্ধ করে নেয়, বলে, আমি আপনাকে ভালোবাসি। দই মৃত্যুর জন্য প্রস্তুত, চোখ বন্ধ করে রেখেছে। হঠাৎ করে দহিকে কেউ জড়িয়ে ধরেছে এমন মনে করতে চোখ খুলে তাকায় দহি। সাফিয়ার অস্ত্রখানা আফনাফের বুক চিরে ভিতরে ঢুকে গেছে। দই চোখ বড় বড় করে ফেলে, চিৎকার করে ওঠে। অস্ত্রটা দুবার ব্যবহারের সঙ্গে সঙ্গে সাফিয়াও সেখানে ছাই হয়ে উঠে যায়। দই আফনাফকে জড়িয়ে মাটিতে বসে পড়ে। ই আল্লাহ, এটা কি হলো? আপনি এটা কি করলেন? কেন করলেন? আফনাফ, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি এটা কি করলেন? আফনাফ নিজের কম্পিত হাত দহির গালে রাখে। চিন্তা করো না, তুমি আমাকে ভুলে যাবে। আমার অস্তিত্বের সঙ্গে তোমার স্মৃতি থেকেও আমি মুছে যাব। পৃথিবীর বুক থেকে এই ডেভিলের ভালোবাসার গল্প আজই শেষ হয়ে যাবে। তুমি প্রিয়তমা আমার। তোমায় ভালোবেসে আমি নিজের জীবন দিতে রাজি হয়ে গেছি, অর্থাৎ তুমি অমূল্য সম্পদ। তোমার জীবন আমার ভালোবাসার শেষ চিহ্ন। এই কঠিন হৃদয়কে স্পন্দনীয় করার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার জন্য আমি অনুভব করেছি কঠিন হৃদয় স্পন্দন করলে ঠিক কেমন অনুভূতি হয়। আমার প্রেম রঞ্জন, সুখে থেকো। আফনাফের শরীর পড়তে শুরু করে। দহি পাগলের মতো চিৎকার করছে। এই রাত সেই রাত। ৮০ বছর আগে যে রাতে ছিল লাল চাঁদ, আজ সেই রাতে পূর্ণিমার চাঁদ। ওই চাঁদ সাক্ষী এই ভালোবাসার। দই আফনাফকে ধরতে চাইলেও পারল কই। আগুনের ন্যায় ছাইগুলো বিলীন হয়ে গেল। দই নিজের সম্পূর্ণ জ্ঞান হারালো। ৫ বছর পর চারিদিকে পার্টি আমেজ। এখানে আজ বেস্ট সিইও অ্যাওয়ার্ডের জন্য সবাই একত্রিত হয়েছে। সবার হাতে ড্রিঙ্কস। সবাই আগ্রহ নিয়ে বসে আছে বেস্ট সিইও এর নাম শোনার জন্য। কিছুক্ষণ পর নাম অ্যানাউন্সমেন্ট হয়। বেস্ট সিইও অব দ্য ইয়ার মিসেস দহি মির্জা। সবাই হাতে তালি দেয়, সঙ্গে কানাঘুষাও শুরু হয়েছে। বুঝলাম না, গত প্রায় ৩ বছর ধরে একটা অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে রেখেছে, ওনার হাজব্যান্ডকে দেখা যায় না। আবার দেখো, একটা ছেলেও আছে। মিসেস দহি কখনো তার হাজব্যান্ডকে নিয়ে কিছু বলেননি, কিন্তু তার ছেলেটাকে দেখে মনে হয় বিয়ের হয়তো ১০ থেকে ১৫ বছর হয়ে গেছে। সবার গসিপকে শান্ত করে স্টেজে উঠে দহি, পাশে তার ছেলে রোহান। দহি অ্যাওয়ার্ডটা নেয়। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তাকে। কালো স্যুটে দারুণ মানিয়েছে। ধন্যবাদ আমাকে এত বছর ধরে এই পদের যোগ্য ভাবার জন্য। আমি আরও কষ্ট করব নিজের পজিশন টিকিয়ে রাখার জন্য। সবার সাহায্য করার মন দিয়ে চেষ্টা করব। দহি স্টেজ থেকে নেমে আসে। রোহান দহির হাত ধরে বলে, মাম্মা। হ্যাঁ বাবা, ওই আঙ্কেলটা আমার কাছে বাবার কথা জিজ্ঞেস করেছে। দহি সেদিকে তাকায়। দহির কিছু বলার আগেই সেখানে উপস্থিত হয় আফজাল হোসেন। আমার মেয়ের কাছে কিছু জিজ্ঞেস করার আগে ২ বার ভেবে নেবেন। আমি বারবার বলেছি আমার মেয়ে তার পার্সোনাল জীবন কখনই মিডিয়াতে আনবে না। আফজাল হোসেন দহি এবং তার ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসে। রোহান ঘুমিয়ে গেছে। দহি রুমে এসে ফ্রেশ হয়ে জানালার পাশে বসে। আজ পূর্ণিমা। প্রতি পূর্ণিমা দহিকে মরণ যন্ত্রণা দেয়। আফনাফ যদিও জানতো তার মৃত্যুর পর দহি তাকে ভুলে যাবে এবং দহিকে একজন বিজনেসম্যান উদ্ধার করে নিজের মেয়ের মতো মানুষ করবে। সব সে রকমই হয়েছে, কিন্তু দহি আজও ভুলেনি আফনাফকে। দহি আসলে এত বেশি ভালোবেসেছে আফনাফকে যে তার পক্ষে আফনাফকে ভোলা সম্ভবই না। আফনাফের সেই দত্তক নেওয়া ছেলেটাকে দহি প্রথম নিজের ছেলে হিসেবেই নাম দেয়। এরপর থেকে তার যাত্রা শুরু হয়। আফনাফ তাকে সফল হয়ে দেখতে চেয়েছে, তাই সেই দিকে অগ্রসর হয়েছে দহি। নিজের নাম বদলে আফনাফের স্ত্রীরূপে পৃথিবীর সামনে এসেছে সে। যদিও দহির মিস্টার মির্জাটাকে সেটা কেউ জানে না। আমার জন্যে আপনার পাথর হৃদয় কম্পিত হয়েছে, আর ওই হৃদস্পন্দনের জন্য যে তোমার মৃত্যু হয়েছে, কথা দিলাম সে হৃদস্পন্দ আমি চিরজীবন বাঁচিয়ে রাখব। আপনি সারা জীবন আমার স্মৃতি হয়ে থাকবেন আফনাফ। আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা শব্দটা ভীষণ তুচ্ছ। আপনার কাছে আমার জীবনের যে মূল্য ছিল, শুধুমাত্র সেই কথা মনে করেই নিজেকে শেষ করতে পারিনি। আমার প্রেম রঞ্জন।